হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করব নিউ টপিক এন মোহন অর্থাৎ নেড মোহনের বই থেকে পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম সম্পর্কে। এর আগে আমাদের সিআর সম্পর্কে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করতেছি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আসলে আমরা বুঝতে পারবো অনায়াসে। এটা করে দিন। ওকে। হ্যাঁ, তাহলে প্রথমে দেখি এখানে কি লেখছে। এই বইটা কি কি কিনা হয়েছে না সবার নাকি? নেট মোহনের বইটা দেখি বইটা স্যার নেকমোহনের। নেট মোহনের বই। আচ্ছা, ওইদিকে আর যাই না, 4 নম্বর পেজ আছে, আসছে তো। আচ্ছা, এই যে এই বইটা, এই বইটা, এন তো মোহন। এটা মনে হয় কিনা হয় নাই এটা। আহ, আচ্ছা, এই বইটা থেকে তো অনেক কিছু আছে, পড়াইতে হবে। ভালো একটা বই। আচ্ছা, দেখি কি লেখছে। ইন্ট্রোডাকশন। ইন ব্রড টার্ম, দি টাস্ক অফ পাওয়ার ইলেকট্রনিক্স ইজ টু প্রসেস এন্ড কন্ট্রোল দি ফ্লো অফ ইলেকট্রনিক এনার্জি by supplying voltage and current in a form that is optimally suited for user loads. পাওয়ার ইলেকট্রনিক্স কি জিনিস? পাওয়ার ইলেকট্রনিক্স হলো টু প্রসেস এন্ড কন্ট্রোল দি ফ্লো অফ ইলেকট্রনিক এনার্জি। ইলেকট্রনিক এনার্জিকে প্রসেস এবং কন্ট্রোল করার, টু প্রসেস এন্ড কন্ট্রোল দি ফ্লো অফ ইলেকট্রনিক এনার্জি বাই সাপ্লাইং ভোল্টেজ এন্ড কারেন্ট ইন এ ফর্ম দ্যাট ইজ অপটিমালি সুইটেড ফর ইউজার লোডস। মোট কথা হলো যে ইলেকট্রনিক এনার্জিকে কন্ট্রোল করা এবং প্রসেস করার একটা সিস্টেম, যেটা আমাদের যেটা আমাদের করা হয় ভোল্টেজ এবং কারেন্ট সাপ্লাই করে আমাদের ইউজারের জন্য, যেটা সুইটেবল। অর্থাৎ যে ভোল্টেজ এবং কারেন্ট ইউজারের জন্য সুইটেবল, সেই ভোল্টেজ এবং কারেন্ট সাপ্লাই করে আমাদের মোটামুটি ইলেকট্রিক এনার্জিকে আমাদের প্রসেস এবং কন্ট্রোল করা হয়। যেমন ধরো, আমরা বলতে পারি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অথবা বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট গুলোতে আমরা যখন বিভিন্ন ধরনের হাই হাই পাওয়ার গুলোকে কনভার্ট করি, যেমন ধরো ডিসি পাওয়ার প্ল্যান্ট বলতে পারি আমরা, যে যেখান থেকে আমাদের ডিসি পাওয়ার উৎপন্ন হয়, সেখান থেকে আমরা কি করি, এটাকে আমরা প্রসেস করে আমরা এটাকে কন্ট্রোল করে আমরা কি করি, ট্রান্সমিশন লাইনের মাধ্যমে এটাকে সাপ্লাই করি। এখানে যে ডিভাইস গুলো ইউজ করা হয় সেগুলি হলো পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস। ঠিক আছে? যেমন ফিগার 1.1 শোজ এ পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম ইন এ ব্লক ডায়াগ্রাম। এখানে ফিগার 1.1 এ একটা পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম ব্লক ডায়াগ্রামে দেখানো আছে। এখানে মোট কথা একটা পাওয়ার ইলেকট্রনিক সিস্টেমে আমাদের একটা প্রসেসর থাকবে, পাওয়ার প্রসেসর। দেখা হয় যেখানে একটা পাওয়ার প্রসেসর থাকবে আর একটা কন্ট্রোলার থাকবে, একটা ইনপুট থাকবে এবং একটা পাওয়ার আউটপুট থাকবে। এবং এই পাওয়ার প্রসেসরের মাধ্যমে এই কন্ট্রোলার দিয়ে আমাদের এই পাওয়ারটাকে প্রসেস করে আমাদের ইউজারের কাছে দেওয়া হয়। এইটাই হলো টোটাল একটা পাওয়ার ইলেকট্রনিক প্রসেস। ওকে, বুঝতে পারছো তো? জি হ্যালো। স্যার। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, এখানে আমাদের ব্লক ডায়াগ্রামে দেখা গেছে যে পাওয়ার ইনপুট টু দা দিস পাওয়ার প্রসেসর ইজ ইউজুয়ালি বাট নট ইউজুয়ালি ফ্রম দা ইলেকট্রিক। যাক, এখানে যে কিছু কথা বলছে যে এটা হইতে পারে আমাদের 50 হার্জ বা 60 হার্জের কোনো সিগন্যাল, না আমাদের, তারপরে এরকম সিগন্যাল হইতে পারে, তারপরে জাস্ট কিছু এখানে পড়ে নিও, এগুলো আর পড়ি না। ইন রিসেন্ট এরিয়াস দি ফিল্ড অফ পাওয়ার ইলেকট্রনিক্স হ্যাজ বিন এক্সপান্ডেড এ লার্জ growth due to the কনফ্লুয়েন্স অফ সেভারাল ফ্যাক্টরস। বর্তমানে পাওয়ার ইলেকট্রনিক্স এর আমাদের ইউজটা আমাদের হিউজ পরিমাণে বাড়ছে। এক সময় পাওয়ার ইলেকট্রনিক্স এর ইউজ ছিল না বললেই চলে, নাই বললেই ছিল আর কি, মানে কোনো ধরনের ইউজই ছিল না। কিন্তু বর্তমানে সমস্ত জায়গায় এই পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস গুলো ইউজ হইতেছে। এক সময়ে পাওয়ার ইলেকট্রনিক্স এর কোনো ব্যবহারই ছিল না, কিন্তু বর্তমান সময়ে পাওয়ার ইলেকট্রনিক্স ছাড়া আমরা আসলে কোনো কিছু কল্পনা করতে পারি না। ফ্যানের রেগুলেটর থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যেখানে পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস ইউজ হয়। পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে আমাদের নর্মালি আমাদের ব্যবহারিক জীবনে যে সমস্ত অ্যাপারেটাস গুলো ইউজ করি, সেখানেও অহরহ পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস গুলো আমাদের ইউজ হইতেছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইউজ হইতেছে। পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস গুলো ইউজ করার কারণে আমাদের অ্যাপারেটাস গুলোর সাইজ, অর্থাৎ আগে যে সমস্ত অ্যাপারেটাস, এক্সাম্পল হিসেবে বলতে পারি মোবাইলের চার্জার। আগের মোবাইলের চার্জার গুলো দেখবা কত বড় বড় ছিল, তাই না? হিউজ বড় বড় কিন্তু মোবাইলের চার্জার গুলো ছিল। পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস গুলো ইউজ করার কারণে আমাদের কি হইতেছে, সাইজটা কমে আইতেছে, একদম ছোট হয়ে যাচ্ছে।
আমরা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করলে বেশ কিছু আমাদের বেনিফিট হয়, আমরা একটু দেখি এগুলো। দি কন্ট্রোলার ইন দ্য ব্লক ডায়াগ্রাম অফ ফিগার 1.1, এখানে এই কন্ট্রোলারটা কনসিস্ট অফ লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিট অর ডিজিটাল সিস্টেম প্রসেস সিগন্যাল প্রসেসর। এটা আমাদের লিনিয়ার ইন্টিগ্রেটর সার্কিট দিয়ে তৈরি হতে পারে, নর্মাল সার্কিট দিয়ে তৈরি হতে পারে, অথবা কোনো ডিজিটাল সার্কিট দিয়েও আমাদের তৈরি হতে পারে। Revolutionary advances in microelectronic methods have led to the development of sub-controllers. জাস্ট এই যে আমাদের বর্তমানে মাইক্রো ইলেকট্রনিক মেথড ইউজ করার কারণে আমাদের এই কন্ট্রোলার গুলো বড় ধরনের ডেভেলপমেন্ট হয়েছে। মোরিবার, this advance in semiconductor fabrication technology have made it possible to significantly improve the voltage and current handling capability and switching speed of power semiconductor device. এই যে জাস্ট যে কথাগুলো, ফেব্রিকেশন টেকনোলজির উন্নতির কারণে আমাদের বর্তমানে এই ভোল্টেজ এবং কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাবিলিটি এবং সুইচিং স্পিডের আমাদের বড় ধরনের ইমপ্রুভমেন্ট হয়েছে সেমিকন্ডাক্টর ডিভাইস গুলোতে। ঠিক আছে, আগে দেখা যেত যে আমাদের কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি খুব কম ছিল, ইলেকট্রনিক ডিভাইস গুলো হাই কারেন্ট হাই ভোল্টেজ নিয়ে আমাদের হ্যান্ডেল করতে, ভোল্টেজকে হ্যান্ডেল করতে পারতো না। তারপর তার সুইচিং স্পিডটা খুব স্লো ছিল। হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্য যে সমস্ত ক্ষেত্রে আমাদের হাই ফ্রিকোয়েন্সি ইউজ হয়, অর্থাৎ অনেক হাই ফ্রিকোয়েন্সির কারেন্ট নিয়ে আমাদের ডিল করে, সেই সমস্ত জায়গায় দেখা যেত যে আমাদের সুইচিং স্পিড লো হওয়ার কারণে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হইতো। তো বর্তমানে আমাদের ফেব্রিকেশন টেকনোলজির উন্নতির কারণে এই সমস্যা থেকেও আমরা বের হয়ে আসছি। ঠিক আছে, at the same time the market for power electronic has significantly expanded. সেই সাথে সাথে আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স এর মার্কেটও আমাদের বড় প্রসারিত হয়েছে, এবং electric utilities in the United States, 2000 over 50% of electronic loads may be supplied through power electronic system. একটা পরিসংখ্যান দিছে যে ইউনাইটেড স্টেটে 2000 সালের দিক দিয়ে 50% বেশি ইলেকট্রিক্যাল লোড পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সাপ্লাই করা হইতো, তাই না? এটা পরিসংখ্যান দিচ্ছে আর কি। দিস গ্রোথ ইন দ্য মার্কেট, এটা মার্কেটের গ্রোথ বোঝানোর জন্য আর কি। হায়ার ইন দ্য, মানে এটা গ্রাজুয়ালি আমাদের বিশ্বে বাড়তেছে, এবং বর্তমানে তো বলতে গেলে পাওয়ার ইলেকট্রিক ছাড়া আমরা কোনো কিছু কল্পনাই করতে পারি না। ওকে, এই হলো আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স এর হিস্ট্রি। এখন আমরা দেখব পাওয়ার ইলেকট্রনিক্স ভার্সেস লিনিয়ার ইলেকট্রনিক্স। পাওয়ার ইলেকট্রনিক্স এর সাথে লিনিয়ার ইলেকট্রনিক্স এর মধ্যে ডিফারেন্সটা কি? এখানে আমাদের দেখো দুইটা ব্লক ডায়াগ্রাম আছে, এই যে এখানে একটা, এখানে একটা। আমরা প্রথমটা হলো আমাদের নরমাল ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই টপিকটা একটু ভালো করে খেয়াল করো। এই টপিকটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাঝে মাঝে আমি দেই, এর আগেও দিছিলাম। ঠিক আছে, এই টপিকটা একটু ভালো করে খেয়াল করো, কারণ গদ বাঁধা আলোচনা হলেও এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, ওকে। ইন এনি পাওয়ার conversion process such as that shown in the block diagram 1.1, a small power loss and hence a high energy efficiency is important because of two reasons. আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন কোন কিছু তৈরি করি পাওয়ার কনভার্সন প্রসেসে, আমরা কি চাই? আমরা চাই যে পাওয়ার লসটা যেন আমাদের কম হয় এবং হাই এনার্জি ইফিসিয়েন্সি যেন থাকে, অর্থাৎ হাই এনার্জিকে আমরা যেন ডিল করতে পারি, তাই না? কারণ কি, the cost of the wasted energy and the difficulty in removing the heat generated due to the dissipated energy. এর কারণ হলো আমাদের ওয়েস্টেড এনার্জি যেন, কস্ট যেন আমাদের কমে যায়, কারণ আমাদের যদি আমাদের লস কমে তাহলে কি হবে, আমাদের এনার্জি ওয়েস্টেজ আমাদের কমে যাবে। এতে করলে আমাদের ইকোনমিক্যালি আমাদের জন্য এটা বেনিফিশিয়াল। সেই সাথে আমাদের যে প্রবলেমটা থেকে আমরা দূর হতে পারবো, যদি আমাদের হিউজ পরিমাণে এনার্জি লস হয় কোন একটা কনভার্সন প্রসেসে, তাহলে আমাদের কি হয়, প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়, কারণ লস মানেই তো হিট। যত লস হবে তত পরিমাণে হিট জেনারেটেড হবে, আর হিট জেনারেটেড হইলে আমাদের কি হয়, ডিভাইসটার সাইজটা আমাদের বড় করতে হয়। যত হিট জেনারেটেড হয় ডিভাইসের সাইজ আমাদের তত বড় করতে হয়, কারণ কুলিং প্রসেস সিস্টেমের জন্য। কারণ ডিভাইসের সাইজ যদি বড় না হয়, দেখা যাইতেছে যে আমাদের ওভারহিটেড হয়ে যাইতেছে, তাই না? আদার ইম্পর্টেন্ট কনসিডারেশন, অন্যান্য কনসিডারেশন যেটা আমাদের 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 আছে, সেটা হলো রিডিউসিং সাইজ। আমাদেরকে ডিভাইসের সাইজটাকে ছোট করার প্রয়োজন হয়। আমরা একটা ডিভাইসের সাইজ যত ছোট করতে পারি ততই ভালো। ওয়েটটা আমাদের কমাতে চাই। এখন আমাদের যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস গুলো তৈরি করি, আমাদের মেইন টার্গেট থাকে তার সাইজ কমানো,
তার ওজন কমানো এবং একই সাথে সাথে তার খরচটাও কমানো। বুঝতে পারছো তো? হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মোট কথা হলো আমরা যখন কোনো ইলেকট্রনিক ডিভাইস গুলো তৈরি করতে চাই তখন আমাদের মেইন ফোকাসটা থাকে হলো আমাদের এনার্জি লস যেন কমে, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমাদের যে পরিমাণে হিট জেনারেট হচ্ছে লসের কারণে এটাকে যেন আমরা সহজে রিমুভ করতে পারি, অর্থাৎ কুলিং সিস্টেমটা যেন বেটার থাকে। 3 নাম্বার হলো ডিভাইসটার সাইজ যেন আমাদের কম করতে পারি, ওয়েট কম করতে পারি এবং সেই সাথে খরচটাও যেন কমাইতে পারি। এটি তো মূল ফোকাস। এখন আমরা যখন কোনো লিনিয়ার ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি, দি অ্যাবভ অবজেক্টিভস ইন মোস্ট সিস্টেম ক্যান নট বি মেড বাই লিনিয়ার ইলেকট্রনিক্স। এই সবগুলোই আমাদের লিনিয়ার ইলেকট্রনিক্স, অর্থাৎ এতদিন আমরা যে ইলেকট্রনিক্স গুলো পড়ে আসছি, যেমন ডায়োড, বিজেটি, মসফেট, অপেম, এগুলো দিয়ে যে ইলেকট্রনিক্স গুলো পড়ে আসছি এগুলো কি লিনিয়ার শেপ, লিনিয়ার ইলেকট্রনিক্স ডিভাইস। এই লিনিয়ার ইলেকট্রনিক ডিভাইস গুলো যদি আমরা ইউজ করি তাহলে কি হয়, হোয়ার দি সেমিকন্ডাক্টর ডিভাইস আর অপারেটেড ইন দেয়ার লিনিয়ার রিজিয়ন, যেগুলোতে আমাদের লিনিয়ার রিজন অ্যাক্টিভ রিজনে যেগুলো কাজ করে, মোট কথা হলো যেমন বিজেটি অ্যাক্টিভ রিজনে কাজ করে, মসফেট অ্যাক্টিভ রিজনে কাজ করে, এই সমস্ত লিনিয়ার ডিভাইস গুলো যেগুলো আছে, এন্ড লাইন ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার, যেখানে লাইন ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমারও যেখানে ইউজ হয়, ইজ ইউজড ফর ইলেকট্রিক্যাল আইসোলেশন। এই সমস্ত জায়গাতে আমাদের এই প্রবলেম গুলো আমাদের দূর হয় না, কারণ যে সমস্ত জায়গায় লিনিয়ার ডিভাইস ইউজ হয় এবং লাইন ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার ইউজ হয় তার সাইজ অনেক বড় হয়ে যায়, তার ওজনটা অনেক বড় হয়ে যায় এবং তার খরচটা অনেক বাইরে যায়। ঠিক আছে, একই সাথে প্রচুর পরিমাণে পাওয়ার লস হয়, একই সাথে আমাদের প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়। বুঝতে পারছো তো? হ্যালো, ধরো আমাদের আমাদের রেডিও বা টেলিভিশনের ভিতরে আমাদের নরমালি যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস গুলো ইউজ করতাম আগের ইলেকট্রনিক ডিভাইস গুলো, এগুলো ডিল করতে অনেক স্মল অ্যামাউন্ট অফ পাওয়ার নিয়ে, খুব কম পাওয়ার নিয়ে ডিল করে। এই কারণে এই হিট জেনারেশন, আমাদের পাওয়ার লস, এগুলো আমাদের এত মাথা ব্যথার কারণ না। কিন্তু আমরা যখন হাই পাওয়ার নিয়ে ডিল করব, পাওয়ার ইলেকট্রনিক্স ডিল করে কি নিয়ে, হাই পাওয়ার নিয়ে, আমাদের ভোল্টেজ হয়তো বা দেখা যাচ্ছে 11 কিলো ভোল্টে ডিল করতেছে, তাই না, 32 কিলো ভোল্ট নিয়ে ডিল করতেছে, এই হাই ভোল্টেজ নিয়ে সে ডিল করতেছে। এত পরিমাণ পাওয়ার নিয়ে যখন সে ডিল করবে তখন যে প্রবলেমটা হয়, তখন এই প্রবলেমটা হইলো যে সেখানে হিউজ পরিমাণে পাওয়ার লস হবে। নরমালি আমরা যখন মোবাইল ফোন চালাই, আমাদের যখন কোনো কিছু চালাই, এর ভিতরে খুব কম পরিমাণ পাওয়ার লস হয়, যে কারণে আমরা একটু বুঝি না তেমন, তারপরেও কিন্তু আমাদের ডিভাইস গরম হয়ে যায়। কিন্তু এই ডিভাইস গুলো, এই নরমাল ইলেকট্রনিক ডিভাইস গুলো যদি আমরা হাই পাওয়ারের জন্য অ্যাপ্লাই করতাম তাহলে কি পরিমাণ ডিভাইস গরম হয়ে যেত কল্পনা করা যায়। এবং এই হিট গুলো ডেসিপেট করার মতো আমাদের কোনো ওয়ে থাকতো না, আমাদের এই পরিমাণ হিট গুলোকে আমাদের রিমুভ করার মতো কোনো ওয়ে থাকতো না, কুলিং সিস্টেম থাকতো না, হিউজ পরিমাণে এনার্জি আমাদের লস হইতো। এই প্রবলেমটাই আমাদের লিনিয়ার ইলেকট্রনিক ডিভাইস গুলোতে যে তৈরি জিনিসগুলোতে হয়, যে কারণে আমাদের এখানে সাইজ, ওয়েট, কস্ট এগুলো আলটিমেটলি আমাদের বাইরে যায়। ঠিক আছে, এছাড়াও আমাদের লিনিয়ার ইলেকট্রনিক্সে আমাদের ট্রান্সফরমার ইউজ করতে হয়, যেমন ভোল্টেজ কমাইতে গেলে আমাদের মানে 100% আমাদের ট্রান্সফরমার ইউজ করতে হবে। আর ট্রান্সফরমার কিন্তু একটা বাল্কি জিনিস, একটা ভারী জিনিস এবং একটা ব্যয়বহুল একটা জিনিস, যে কারণে আমাদের এগুলোতে কস্ট অনেক বেশি বাইরে যায়। অ্যাজ এক্সাম্পল হিসেবে তারা বলছে, কনসিডার দ্য ডিরেক্ট কারেন্ট, ডিসি কারেন্ট পাওয়ার সাপ্লাই। মনে করো একটা ডিসি কারেন্ট পাওয়ার সাপ্লাই আছে ইন ফিগার 1.2। এই 1.2 তে মনে করো একটা ডিসি কারেন্ট পাওয়ার সাপ্লাই আছে, যেটা এটা মনে করো একটা ডিসি পাওয়ার সাপ্লাই আছে, to provide a regulated output to a voltage, to output voltage V naught, যেখানে একটা আউটপুট ভোল্টেজ দিতেছে রেগুলেটেড V naught, এই V naught আউটপুট ভোল্টেজ এই আর লোডের ভিতরে সে প্রোভাইড করতেছে। the utility input may be typically at 120 or 240 ভোল্ট। মনে করো যে আমাদের ইনপুট হলো 120 থেকে অথবা 240 ভোল্ট, and the output voltage may be for example 5 ভোল্ট। মনে করো আউটপুট ভোল্টেজটা আমাদের এখানে 5 ভোল্ট দিছে। the output is required to be electrically isolated from the utility input। আউটপুট ভোল্টেজটা আমাদের কি হইতে হবে, অবশ্যই আমাদের ইনপুট থেকে আইসোলেটেড থাকা উচিত, তাই না। আউটপুট ইজ রিকোয়ার্ড টু বি ইলেকট্রিক্যালি আইসোলেটেড ফ্রম দ্য ইউটিলিটি ইনপুট। ইনপুট থেকে আউটপুটটা আমাদের আইসোলেটেড থাকলে আমাদের জন্য ভালো, এটা আমরা চাই, তাই না। আচ্ছা, কোথায় পড়লাম, and for stepping down the line voltage, এবং লাইন ভোল্টেজটা স্টেপিং ডাউন
and for stepping down the line voltage আচ্ছা এবং লাইন ভোল্টেজটাকে আমরা স্টেপিং ডাউন করতেছি 240 থেকে 5 ভোল্টে স্টেপ ডাউন করতেছি ট্রান্সফরমারের দ্বারা আচ্ছা আমি মার্ক করে পড়ি হারাই ফেলতেছি হ্যাঁ লাইন আচ্ছা the rectifier converts the alternating current রেকটিফায়ার কি করতেছে এটাকে স্টেপ ডাউন করার পর দেখো মূল যে কাজটা করতেছে এখানে আমাদের 5 ভোল্ট দিছি সরি এটা আমরা ধরো 240 ভোল্ট ধরো 240 ভোল্ট প্রোভাইড করছি 240 ভোল্টটাকে সে কি করতেছে খাবেন চা কিন্তু ওকে এই হ্যাঁ 240 ভোল্টকে এটা স্টেপ ডাউন করে আমরা এখানে 5 ভোল্ট করতেছি ঠিক আছে 5 ভোল্ট করার পর আমাদের যে কাজটা করতেছে সেটা হলো এটা একটা রেকটিফায়ার ইউজ করছি এই রেকটিফায়ার আমাদের যে কাজটা করতেছে এই 5 ভোল্ট এসিটাকে সে আমাদের 5 ভোল্ট ডিসি তে কনভার্ট করতেছে তাই না এতে বলছে the rectified converts the alternating current AC output of the transformer low voltage winding into DC সে ডিসি তে এটাকে কনভার্ট করতেছে কনভার্ট করার পর কি বলতেছে the filter capacitor reduce the ripple in the DC voltage VD এই যে ডিসি তৈরি হইতাছে এই ডিসিটা কি পালসেটিং ডিসি তাই না এটাকে এই ফিল্টার ক্যাপাসিটরটা কি করতেছে সে এটাকে রিপল গুলোকে অপসারণ করে পিওর ডিসি করতেছে এই তো আমাদের লিনিয়ার ইলেকট্রনিক্সে আমরা করি তাই না পিওর ডিসি করতেছে দি ফিল্টার ক্যাপাসিটর রিডিউসেস দ্য রিপল ইন দ্য ডিসি ভোল্টেজ ভিডি আচ্ছা এটা দূর করলো তাহলে ইন ফিগার 1.2 বি এখন ফিগার 1.2 বি তে আমরা এই জিনিসটাই দেখাইছি একটু দেখি এই যে দেখো এই যে রিপল ভোল্টেজ ছিল এই রিপল ভোল্টেজটাকে দূর করে এই যেখানে ভি এই পিওর ডিসি করলাম এই যে ভি নট এই সিগন্যালটা এটা পিওর ডিসি তে আমরা এটা পাইলাম ঠিক আছে which depends on the utility voltage magnitude normally in the plus minus 10% range acha the transformer turns acha এক সেকেন্ড এটাকে একটু করে দেই ক্লিন করে দেই হ্যাঁ trans ratio must be chosen such that the minimum of the voltage VD is greater than acha in figure the transformer is controlled to observe the voltage difference between acha egro lagbe na the transistor operates in the active region as the adjustable resistor আচ্ছা এইটুকু বুঝতে পারছো তো নরমাল ইলেকট্রনিক্সটা কিভাবে কাজ করতেছে নরমাল ইলেকট্রনিক্স ডিভাইস যেটা লিনিয়ার ইলেকট্রনিক ডিভাইস সেটা জাস্ট এখানে কাজ করতেছে এটাকে স্টেপ ডাউন করতেছে ডাউন করার পর এখানে রেকটিফায়ার দিয়ে আমরা এটাকে ডিসি করতেছি ডিসি করার পর এটাকে আমরা কি করতেছি পিওর রেকটিফাই করতেছি করার পর আমরা যে কাজটা করতেছি সেটা হলো এখানে একটা কন্ট্রোলার ইউজ করছি এই কন্ট্রোলার ইউজ করে আমরা এখান এই আউটপুটটাকে এই ভোল্টেজ ডিসি ভোল্টেজটাকে আমরা এই লোডে নিতেছি অর্থাৎ কন্ট্রোলারটাকে অন করলে আমাদের এখান থেকে আমাদের লোডে যায় চলে যেতেছে সাপ্লাই হ্যাঁ না এই সায়ের ধরনই এরকম ও ও এটা তাহলে আছে ওই যে ড্রয়ারে আছে হ্যাঁ আচ্ছা এটা বুঝতে পারছেন তো আচ্ছা হ্যাঁ না উপরের ড্রয়ারে উপরের তাহলে মাঝখানেটা আছে আছে না হ্যালো হ্যাঁ শুনতেছ জি স্যার ওকে তাহলে আমরা মোটামুটি এই কন্ট্রোলার দিয়ে আমরা মোটামুটি এখান থেকে আউটপুট ভোল্টেজটাকে আমরা স্যার এখানে কি ট্রানজিস্টর ব্যবহার করছে হ্যাঁ ট্রানজিস্টর ব্যবহার করছে এই ডায়াগ্রামটা আসলে কি জানো তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এখানে অনেক কিছু নাই জাস্ট বোঝানোর জন্য মানে নরমাল ইলেকট্রনিক্স এর সাথে পাওয়ার ইলেকট্রনিক্স এর অপারেশনের পার্থক্যটা বোঝানোর জন্য এই ডায়াগ্রামটা এখানে ইউজ করা হয়েছে এক সেকেন্ড এখানে মূল পার্থক্য স্যার এখানে কি রোমান গ্রুপে একটু জানাই দিস আচ্ছা আমি বলে দেবনি ওকে তাহলে দেখো এখন এটা হলো আমাদের নরমাল ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে তাই না আমরা এটা আলোচনা করছি
এখন পাওয়ার ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমরা কি করি? ইন পাওয়ার ইলেকট্রনিক্স দি অ্যাবভ ভোল্টেজ রেগুলেশন এন্ড দি ইলেকট্রিক্যাল আইসোলেশন আর অ্যাচিভড। পাওয়ার ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমাদের উপরে যে ভোল্টেজ রেগুলেশনটা দেখলাম এবং ইলেকট্রিক্যাল আইসোলেশন দেখলাম সবকিছুই আমাদের অ্যাচিভ করা যায় কিভাবে? ফর এক্সাম্পল বাই মিনস অফ সার্কিট শোন ইন ফিগার 1.3a। এই 1.3a তে যে সার্কিটে দেওয়া আছে এই সার্কিটটা ব্যবহার করে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স ইউজ করে। মূলত এটা কি সার্কিট? এখানে যে সার্কিটটা আমরা দেখাইছি এটা কি সার্কিট? এটা একটা কিন্তু রেকটিফায়ার সার্কিট, তাই না? জাস্ট একটা রেকটিফায়ার হিসেবে কাজ করতেছে। ধরো এটা আমাদের একটা মোবাইল ফোনের চার্জারও ধরতে পারো, তাই না? এটা একটা মোবাইল ফোনের আগের দিনে যে চার্জার গুলো ছিল অনেক বড় বড় চার্জার যেখানে ট্রান্সফরমার থাকতো, এরকম একটা মোবাইল ফোনের চার্জারও ধরতে পারো তুমি। এখানে জাস্ট একটা ট্রান্সফরমার ইউজ করছে, একটা রেকটিফায়ার ইউজ করছে, ক্যাপাসিটর ইউজ করছে, এখানে একটা কন্ট্রোলার ইউজ করছে, এরপরে এখানে একটা লোডে কানেক্ট করে দিচ্ছে, তাই না? বর্তমানে চার্জারের মতো আর কি। বর্তমানে যে কাজটা করতেছি এই কাজটাই করতেছি, কিন্তু আমরা এখানে পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে করতেছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো এই জায়গায় যে তোমরা তো মেশিন পরে আসছো, মেশিন পড়ছো না, ট্রান্সফরমার পরে আসছো। ট্রান্সফরমারে 240 ভোল্ট থেকে আমরা যখন 5 ভোল্টে নামাইলাম, 240 ভোল্ট থেকে যখন 5 ভোল্টে নামাইলাম না, তো এই ট্রান্সফরমারের সাইজটা বড় হবে নাকি ধরো আমাদের এমন কোন ট্রান্সফরমারের সাইজ হবে বড় হবে যেখানে আমরা মোটামুটি কম ভোল্টেজ নিয়ে ডিল করি? স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, হাই ভোল্টেজ নিয়ে যেখানে ডিলিং হয় ওই ট্রান্সফরমারের সাইজটা কি বড় হয় না? জি স্যার, বড় হয় স্যার। কারণ হলো হাই ভোল্টেজ নিয়ে ডিল করতে গেলে আমাদের যে কাজটা করতে হয়, ট্রান্সফরমারে যে কয়েল গুলো আছে পেঁচানো হয়, ওই কয়েলটা কি আমাদের মোটা তারের হতে হবে, এক নাম্বার বিষয়। দুই নাম্বার যে বিষয়টা করতে হবে, আমাদের লো ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার যত থাকবে, লো ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমারে আমাদের কি করতে হবে, ট্রান্সফরমারের সাইজটা অনেক বড় হয়ে যাবে। আর ফ্রিকোয়েন্সি যদি বাড়ে আমাদের ট্রান্সফরমার সাইজটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে কি হয়, ট্রান্সফরমারের সাইজটা আমাদের ছোট হয়ে যায়। হ্যাঁ, কারণ কি? কারণ ফ্রিকোয়েন্সি বাড়লে ফ্লাক্স কাট বেশি হয়, তাই না? আর ফ্রিকোয়েন্সি কমলে কি ফ্লাক্স কাট কম হয়। ফ্লাক্স কাট কম হলে কি কন্ডাক্টর সংখ্যা বাড়াইতে হয়। সাফিসিয়েন্ট ফ্লাক্স কাট আনার জন্য ধরো ফ্রিকোয়েন্সি কম, ফ্লাক্স তাহলে কি ফ্লাক্স কাট কমে যাবে না? ফ্লাকচুয়েশন কম, ফ্লাক্সের ফ্লাকচুয়েশন কম। ফ্লাকচুয়েশন কম হলে কি হবে, ফ্লাক্স কাট কমে যাবে। আর ফ্লাক্স কাট কমে গেলে কি হবে, সাফিসিয়েন্ট ভোল্টেজ তৈরি হবে? সাফিসিয়েন্ট ভোল্টেজ হবে না। এই কারণে কি করতে হবে, আমাদের কন্ডাক্টর সংখ্যা, তারের সংখ্যা বাড়াইতে হয়। তারের সংখ্যা বাড়াইলে কি হয়, আমাদের সাফিসিয়েন্ট তার থাকে, সাফিসিয়েন্ট ফ্লাক্স কাট হয় তখন। ঠিক আছে? অর্থাৎ ফ্রিকোয়েন্সি কমে গেলে ট্রান্সফরমারের সাইজ বাইরে যায়। আবার ফ্রিকোয়েন্সি যখন বাড়ে তখন আলটিমেটলি তো কিছু বারবার এক ফ্লাক্স শিফট হইতেছে, তাই না? দিক পরিবর্তন করতেছে, প্রচুর পরিমাণে ফ্লাক্স কাট হইতেছে। তখন কন্ডাক্টরের সংখ্যা কমাইলেও আমাদের ওই আগের মতোই ফ্লাক্স কাট হয়। বুঝতে পারছো তো? এই কারণে কন্ডাক্টর সংখ্যা কমে যাওয়া মানে কি, আমাদের ট্রান্সফরমারের সাইজ কমে যাওয়া। যে কারণে ফ্রিকোয়েন্সি বাড়লে ট্রান্সফরমারের সাইজ কমে যায়, আর ফ্রিকোয়েন্সি কমলে ট্রান্সফরমারের সাইজ বেড়ে যায়। এই কনসেপ্টটাই পাওয়ার ইলেকট্রনিক্স এর আমাদের কাজে লাগে। আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স ইউজ করে আমরা যে রেগুলেটরটা তৈরি করি, সেখানে আমরা কি করি একটু দেখি। In this system, the utility input is rectified into a DC voltage VD without a line frequency transformer. এই জায়গায় যে কাজটা করা হয়, এই নরমাল লাইন থেকে আমাদের সরাসরি রেকটিফায়ার ইউজ করা হয়। অর্থাৎ আমরা ট্রান্সফরমার ইউজ করে ভোল্টেজ কমায় তারপর রেকটিফায়ার ইউজ করছিলাম আগেরটাতে। এখানে আমরা কি করলাম, সরাসরি হাই ভোল্টেজের মধ্যেই আমরা রেকটিফায়ার ইউজ করে দিলাম। অর্থাৎ রেকটিফায়ারটা ডিল করতেছে হাই ভোল্টেজের সাথে। বুঝতে পারছো তো পার্থক্যটা? জি স্যার। এখন নরমাল ইলেকট্রনিক্স এর তো হাই ভোল্টেজের সাথে ডিল করতে পারে না। আমাদের হাই ভোল্টেজের সাথে ডিলিং এর জন্য আমাদের অবশ্যই পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস লাগে। আর পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস ছাড়া হাই ভোল্টেজ নিয়ে সে করতে পারবে না। ঠিক আছে? এখানে একটা যে রেকটিফায়ার ইউজ করলাম, এই রেকটিফায়ারটা একটা পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে তৈরি করা একটা রেকটিফায়ার। যে রেকটিফায়ারের কারণে আমাদের কি হইলো, আমাদের হাই ভোল্টেজের এসি কারেন্ট থেকে হাই ভোল্টেজের ডিসি কারেন্ট তৈরি হইলো। ঠিক আছে? জি জি স্যার। ওকে, এরপর কি ফিল্টার ক্যাপাসিটর ইউজ করলাম। ফিল্টার মানে স্যার এই রেকটিফায়ার গুলো অনেক মোটা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, সাইজও বড় হয় স্যার। রেকটিফায়ার এটা হলো হাই ফ্রিকোয়েন্সি আমরা এর জন্য ইউজ করলাম, হাই ভোল্টেজের জন্য, হাই ভোল্টেজের জন্য আমরা ইউজ করলাম। তারপর আমরা কি করলাম, বাই অপারেটিং দি ট্রানজিস্টর এজ এ সুইচ। এরপর আমরা কি করলাম, এখানে একটা ডিসি ফিল্টার করলাম। ফিল্টার করে আমরা মোটামুটি এখানে একটা ডিসি দিলাম।
ডিসি দেওয়ার পরে এরপরে আমরা কি করলাম, এখানে একটা ট্রান্সফরমার ইউজ করছি। এই ট্রান্সফরমারটা হলো হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার, কিন্তু ডিসির সাথে তো ট্রান্সফরমার কাজ করে না। ট্রান্সফরমারে কাজ করাইতে গেলে কি লাগবে, এসি লাগবে, এসি লাগবে না? জি স্যার। এই কাজটা করার জন্য কি করলাম, বাই অপারেটিং দি ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ, ট্রানজিস্টর একটা ইউজ করলাম যেটা সুইচ হিসেবে কাজ করতেছে, অ্যাজ এ সুইচ ইন এ সুইচ মোড, আইদার ফুললি অন অর ফুললি অফ at some high switching frequency fs, for example 300 হার্টজ। মনে করো সাম সুইচিং ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার দিয়ে একটা হাই ফ্রিকোয়েন্সি পালস জেনারেট করলাম গেটে, তাহলে কি হইতাছে, এই ট্রানজিস্টরটা স্যার অন অফ হয়, অন অফ হইতে থাকবে, হাই ফ্রিকোয়েন্সিতে অন অফ হইতে থাকবে, অর্থাৎ সেকেন্ডে 3000 বার, 3000 ইনটু এটা কত হবো, 300 কিলো হার্টজ। 300 কিলো হার্টজ মানে কত, মানে 3000 হার্টজ। 3000 হার্টজ না, 300 ইনটু আরো 3টা শূন্য পরে, তাহলে কত হয়, 1 10 17 3 লক্ষ, 3 লক্ষ সেকেন্ডে 3 লক্ষ হার্টজে সে আপ ডাউন করতেছে। হাই ফ্রিকোয়েন্সি না, কত হাই ফ্রিকোয়েন্সি, এই ট্রানজিস্টরটা অন অফ হইতাছে, ক্রমাগত অন অফ হইতাছে। এই অন অফ হওয়ার কারণে এই ডিসিটা তখন কি হইতাছে, আমাদের পালস সেটিং এসি হয়ে যাইতাছে, অর্থাৎ এই রকম স্কয়ার টাইপ শেপ টাইপ এসি হয়ে যাইতাছে, এই যে এই টাইপের এসি হয়ে যাইতাছে, স্কয়ার, হ্যাঁ এরকম, মানে সাইনোসয়েডাল না, এই টাইপের এসি হয়ে যাইতাছে, পালস সেটিং এসি হয়ে যাইতাছে, ঠিক আছে, এটা এডিসিটা। তাহলে কি হয়ে যাচ্ছে, the DC voltage VD is converted into an AC voltage at the switching frequency AC voltage, অর্থাৎ সেটাও আমাদের 3 লক্ষ হার্জের এসি ভোল্টেজ হয়ে যাইতেছে, ঠিক আছে। এখন এত হার্জের এসি ভোল্টেজ যখন একটা ট্রান্সফরমারের মধ্যে দিব, আলটিমেটলি ট্রান্সফরমারের সাইজটা কি হয়ে যাবে, স্মল হয়ে যাবে, হ্যাঁ ট্রান্সফরমার কি তখন স্মল সাইজের ট্রান্সফরমার দিলেও আমাদের সেটা তখন কাজ করবে, ঠিক আছে। আমাদের ট্রান্সফরমার সাইজ তখন আমাদের বড় লাগবে না, কন্ডাক্টর সংখ্যা অল্প হইলেই যথেষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো তো? জি স্যার। হ্যাঁ, দিস অ্যালোস এ হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার, এটা কি করে, অ্যালোস এ হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার টু বি ইউজড ফর স্টেপিং ডাউন দি ভোল্টেজ, সেটা আমাদের হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমারকে আমাদের ইউজ করা হয় সেখানে ভোল্টেজ স্টেপ ডাউন করার জন্য, এন্ড ফর প্রোভাইডিং দ্য ইলেকট্রিক্যাল আইসোলেশন প্রোভাইড করা এবং স্টেপ ডাউন করার জন্য আমাদের এই হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার আমরা সহজে ইউজ করতে পারি। এতে কি হইতেছে, এখানে আমাদের 240 ভোল্ট থেকে আমাদের সরাসরি তখন হয়ে যেতেছে 5 ভোল্ট, কিন্তু কেন কিভাবে হইতেছে, হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার ইউজ করে, যে কারণে ট্রান্সফরমারের সাইজটা আমার অনেক কমে গেল, ঠিক আছে, বুঝতে পারছো তো? তাহলে আগের ডিভাইসের সাথে পার্থক্য ছিল সেটাই যে আগে আমরা লো ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফরমার ইউজ করছি, যে কারণে ট্রান্সফরমারের সাইজটা অনেক বড় ছিল। এখন হাই ফ্রিকোয়েন্সি এখন চার্জারগুলো একদম ছোট ট্রান্সফরমার ব্যবহার করা হয়, যে কারণে অনেক স্মল সাইজের ট্রান্সফরমার ইউজ করে আমরা করতে পারছি। গুড, আগের চার্জারগুলো খুলে দেখবা অনেক বড় বড় ট্রান্সফরমার ছিল সেখানে। তো এই হলো পার্থক্য, এখন এগুলো ছোট ছোট, কারণ পাওয়ার ইলেকট্রনিক্স ইউজ হয়, বুঝতে পারছো তো? In order to supply this circuit for analysis, we will begin with the DC voltage meter, আচ্ছা যাই হোক। তো এই হলো মোটামুটি পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহারটা, ঠিক আছে। তো এই এক্সাম্পল গুলো জাস্ট তোমাদেরকে আলোচনা করা করছে জিনিসটা পার্থক্য বোঝানোর জন্য, নরমাল ইলেকট্রনিক্স সাথে পাওয়ার ইলেকট্রনিক্স এর পার্থক্যটা বোঝানোর জন্য, ঠিক আছে। তো এগুলো ডিটেলসে আর আমরা যখন যাব না, তো এখানে আমাদের অনেক কিছু বেশ কিছু কথাবার্তা লেখা আছে, অনেক ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন দেয়া আছে, এগুলোর ডিটেলসে তোমাদের আমরা যাব না, এগুলো অনেক অ্যাডভান্স জিনিস, ঠিক আছে। আমরা স্টেপ বাই স্টেপ পরে যদি তোমরা কখনো এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো বা কাজ করো, তখন এগুলো হয়তো বা কাজে লাগবে, আমরা এত ডিটেলস এখানে যাব না, ঠিক আছে। এই এন মোহনের বইটা অনেক অ্যাডভান্স একটা বই, ঠিক আছে। এই বইটা সাধারণত মোটামুটি অনেক সূক্ষ্ম জিনিসগুলো দেওয়া আছে এই এন মোহনের বইটা, এই জন্য এটা আমি একটু কালেক্টে রাখতে বলছিলাম। কিন্তু এই জিনিসগুলো দেখবা কি আবার তোমার হারুন রশিদের বইগুলোতে অ্যাভয়েড করে গেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন আমরা দেখবো পাওয়ার ইলেকট্রনিক্সের কিছু স্কোপ এবং অ্যাপ্লিকেশন। 1 নাম্বার হলো সুইচ মোড ডিসি পাওয়ার সাপ্লাই এন্ড আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। এখন মোটামুটি আমরা জানি যে অ্যাডভান্স ইন মাইক্রো ইলেকট্রনিক ফ্যাব্রিকেশন টেকনোলজি, আমরা
আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই এবং সুইচ মোড ডিসি পাওয়ার সাপ্লাই আমাদের পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসগুলো ইউজ হয়। যেমন ধরো আমরা বলতে পারি এখানে কি কম্পিউটারস, কমিউনিকেশন ইকুইপমেন্টস, কনজিউমার ইলেকট্রনিক্স, all of the require DC power supplies and often uninterrupted power supply। যেমন ধরো আইপিএস, ইউপিএস, বুঝতে পারছো? তো পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা একটা বড় জায়গা কি আইপিএস, ইউপিএস, এগুলোতে আমরা পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসগুলো ইউজ করি। 2 নাম্বার হলো এনার্জি কনভার্সন। এনার্জি কনভার্সনের ক্ষেত্রেও আমরা পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসগুলো ইউজ করি। যেমন ধরো আমাদের এখানে 2টা মোটরের লাইন দেয়া আছে, একটা হলো কনভেনশনাল ড্রাইভ আর একটা হলো অ্যাডজাস্টেবল স্পিড ড্রাইভ। কনভেনশনাল ড্রাইভের মধ্যে যেটা থাকে সেটা হলো লাইনের সাথে একটা মোটর লাগানো থাকে। মোটর লাগানো পরে এখানে কি চাই, একটা থ্রেটিং ভালভ দেওয়া থাকে, এখানে একটা পাম্প দেওয়া থাকে। এই থ্রেটিং ভালভ দিয়ে আমরা মোটামুটি আউটপুটটাকে কন্ট্রোল করি। এটা ছিল আমাদের সিস্টেম আগের সময়। কনভেনশনাল আগে যখন আমাদের মোটামুটি মোটরগুলো ইউজ করতাম, এইভাবে সাধারণত মোটরে কি পরিমাণে আমাদের পাম্প করতে চাই সেগুলো আমরা করতাম, কন্ট্রোল করতাম। দেখা এখানে এটা দি প্রসেস অফ লস। আর বর্তমানে আমরা যে কাজটা করি সেটা হলো অ্যাডজাস্টেবল স্পিড ড্রাইভ ইউজ করি, যেখানে মোটরের আগে আমরা এখানে একটা পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে দেই। যে পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসটা কি করে, মোটরের ভিতরে আমাদের ভোল্টেজকে কন্ট্রোল করে, মোটরের স্পিডকে কমায় বা কম করে বা বেশি করে দেয়। এর ফলে কি হয়, আমাদের যে পরিমাণ আমাদের আউটপুট চাই সে পরিমাণ আউটপুটই আমাদের পাম্প করতে পারে। ধরো এটা একটা পাম্প, ওয়াটার পাম্প করতেছে এই মোটরটা, ঠিক আছে? এখানে জাস্ট আমরা একটা ভালভ ইউজ করতাম, এই ভালভ ইউজ করে পানির পরিমাণকে আমরা কন্ট্রোল করতাম, ঠিক আছে, কম বা বেশি করতাম। আর বর্তমানে এই কাজটা আমরা যেটা করে কি অ্যাডজাস্টেবল স্পিড ড্রাইভ ইউজ করি, করলে কি হয়, মোটরের স্পিডটা আমাদের রিডিউস হয়ে যায়, আমাদের কম পরিমাণ পানি এখান দিয়ে পাস করে। বুঝতে পারছো তো পাম্পের সিস্টেমটা? হ্যালো? জি স্যার। এইভাবে করলে যে জিনিসটা হয় সেটা হলো কি, এই জায়গায় কিন্তু আমাদের খরচ কমতেছে না, খরচ কিন্তু সমানই, কারণ মোটর আমাদের ফুল স্পিডে মুভ করতেছে, আমাদের কিন্তু কোনো ধরনের কষ্টের কোনো ধরনের চেঞ্জ হয়ে যাচ্ছে না। কিন্তু বর্তমানে কি হইতেছে, অ্যাডজাস্টেবল স্পিড ড্রাইভ ইউজ করার কারণে আমাদের কিন্তু মোটর স্পিড কমে যেতেছে, আমাদের খরচ কমে যেতেছে। ওকে, আবার প্রসেস কন্ট্রোল এন্ড ফ্যাক্টরি অটোমেশন সিস্টেমে আমাদের ইউজ করা হয়। বিভিন্ন ধরনের রোবোটিক্সে আমাদের বিভিন্ন ধরনের অটোমেটিক সিস্টেম যেগুলো আছে, যেমন ধরো বিশেষ করে ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করি বিভিন্ন, যেমন কোনো কিছু কাটা, কোনো কিছু সমান করা, প্যাকিং করা, অটোমেটিক যেগুলো সিস্টেমগুলো হয় এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা, দেখবা বিভিন্ন ফ্যাক্টরিতে এই অটোমেশন সিস্টেমে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা জেনারেট করতেছি। এগুলোতে সাধারণত এই পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসগুলো ইউজ হয়, ঠিক আছে? এরপরে আছে আমাদের ট্রান্সপোর্টেশন। এখন বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন সিস্টেম, যেমন ধরো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গাড়ি আছে, বলতে পারি যেমন ধরো আমাদের ব্যাটারি চালিত যে সমস্ত যানবাহন গুলো আছে না, এগুলোতে আমাদের পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস গুলো ইউজ হইতেছে। বিদেশে বিভিন্ন ধরনের ট্রেনও আছে, ইলেকট্রিক্যাল ট্রেন এগুলো আছে। বাংলাদেশে যেমন হয় অটো গাড়ি ইউজ হয়, ব্যাটারি চালিত গাড়ি। তো এই ধরনের গাড়িগুলোতে, যানবাহনগুলোতে আমাদের পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস গুলো ইউজ হয়। তারপর আছে ইলেকট্রোটেকনিক্যাল অ্যাপ্লিকেশন আছে, ওয়েল্ডিং, ইলেকট্রোপ্লেটিং, ইন্ডাকশন হিটিং, এই সমস্ত জায়গায় পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস গুলো ইউজ হয়। ইউটিলিটি রিলেটেড অ্যাপ্লিকেশন, অর্থাৎ হাই ভোল্টেজ যে ট্রান্সমিশন লাইনগুলো আছে, যেমন ধরো এইচভিডিসি লাইন, অর্থাৎ ডিসি ট্রান্সমিশন লাইন। বাংলাদেশে নাই ডিসি ট্রান্সমিশন লাইন, কিন্তু বিদেশে আছে। এই ডিসি ট্রান্সমিশন লাইনগুলোতে সাধারণত এই ভোল্টেজ আপ স্টেপ ডাউন করা, কনভার্ট করা, আবার এসি করা, ডিসি করা, এগুলো কাজে আমাদের সাধারণত পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসগুলো ইউজ হয়। এগুলো হলো জাস্ট পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস কি কি ইউজ হয়। একটা হলো হাই ভোল্টেজ লাইনগুলোতে, এইচভিডিসি লাইনগুলোতে ইউজ হয়। ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ হয়, অর্থাৎ যেমন ধরো আমাদের ইলেকট্রনিক যে সমস্ত যানবাহনগুলো আছে, যেমন অটো গাড়ি, তারপর ইলেকট্রনিক ট্রেন, ইলেকট্রিক কার, এই সমস্ত জায়গায় আমাদের ইউজ হয়। প্রসেস ফ্যাক্টরিতে ইউজ হয়, যেমন প্রসেস কন্ট্রোল এন্ড ফ্যাক্টরি অটোমেশন সিস্টেমে। ফ্যাক্টরিতে কেউ যদি কোনো ভিজিট করা, দেখবা ওখানে অটোমেটিক সিস্টেম থাকে না, বিভিন্ন ধরনের অ্যাডভান্স রোবোটিক্স এর অ্যাপ্লাই থাকে ওই ফ্যাক্টরিগুলোতে, সেখানে আমাদের পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসগুলো ইউজ হয়। তারপরে এনার্জি কনভার্সনে ইউজ হয়, অর্থাৎ মেশিন, মোটর মেশিনারি কন্ট্রোলে ইউজ হয়। যেমন ধরো এখানে মোটরের স্পিড আপ ডাউন করানোর জন্য আমাদের ইউজ হইতেছে। তারপরে আমাদের সুইচ মোটে অ্যাপ্লিকেশন, অর্থাৎ আইপিএস, ইউপিএস আমাদের ইউজ হয়। এগুলো হলো সাধারণত ইউজ, ঠিক আছে?
তো এগুলো যদি আসে যে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস গুলো কোন কোন ক্ষেত্রে ইউজ হয়, নরমাল যদি কোশ্চেন থাকে তো এই টাইপের কোশ্চেন গুলো আনসার করবো, কারণ যেহেতু পরীক্ষা আমাদের এখানে ইউনিভার্সিটিতে হওয়ারও সম্ভাবনা আছে, ঠিক আছে? তো এই টাইপের কোশ্চেন গুলো তোমরা কি করবা, ঠিক আছে? আচ্ছা, এখন ক্লাসিফিকেশন অফ পাওয়ার প্রসেসর অর এন্ড কনভার্টার্স। এখন সমস্ত পাওয়ার ইলেকট্রনিক্সটাকে আমরা যদি ক্লাসিফাই করি তাহলে বলতে পারি আচ্ছা যাক, এটা আমাদের তেমন ইম্পর্টেন্ট না, এই টপিকসটা থাক, আমাদের পাওয়ার কনভার্টার্সটা দেখি। মোট কথা হলো পাওয়ার ইলেকট্রনিক্সে আমরা আসলে কি পড়বো? পাওয়ার ইলেকট্রনিক্সে আমরা মোট কথা এই কয়টা জিনিসই কিন্তু আমরা পড়বো। এক হলো আমরা দেখবো এসি টু ডিসি কনভার্টার, অর্থাৎ কিভাবে এসি থেকে ডিসি তে কনভার্ট করা যায়। তারপরে দেখবো ডিসি টু এসি কনভার্টার, অর্থাৎ ডিসি থেকে এসি তে কিভাবে কনভার্ট করা যায়। তারপর দেখবো ডিসি টু ডিসি কনভার্টার, তারপর দেখবো এসি টু এসি কনভার্টার। এই চারটা জিনিসই মোটামুটি বলতে গেলে আমাদের টোটাল সিলেবাস জুড়েই আমরা এই চারটা জিনিসই পড়বো। এক হলো এসি টু ডিসি কনভার্টার, ডিসি টু এসি কনভার্টার, ডিসি টু ডিসি কনভার্টার, আর এসি টু এসি কনভার্টার, ঠিক আছে? এখন যেটা হলো এসি টু ডিসি কনভার্টার, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রেগুলেটর, তাই না? এসি টু ডিসি সরি রেকটিফায়ার বলা হয়। এসি টু ডিসি কনভার্টারকে রেকটিফায়ার বলা হয়। আর ডিসি টু এসি কনভার্টারকে কি বলা হয়? ইনভার্টার। আর আরেকটা আছে ডিসি টু ডিসি কনভার্টার, এটা তোমাদের জন্য নতুন। ডিসি টু ডিসি কনভার্টার অর্থাৎ ডিসি ভোল্টেজ ডিসি টু ডিসি কনভার্টার আর এসি টু এসি কনভার্টার নতুন। নতুন ডিসি টু ডিসি কনভার্টার হলো যেমন ধরো 5 ভোল্টের ডিসি আছে, তুমি 10 ভোল্টের ডিসি করবা, অথবা ধরো 10 ভোল্টের ডিসি আছে, তুমি 8 ভোল্ট 7 ভোল্ট বা 5 ভোল্টের ডিসি করবা, অর্থাৎ ডিসি ভোল্টেজ স্টেপ আপ বা স্টেপ ডাউন করা। এটা হলো আমাদের ডিসি টু ডিসি কনভার্টার, যেখানে আমরা বেশ কিছু কনভার্টার করব, বাক বুস্ট, টুক কনভার্টার, এরকম কয়েক ধরনের কনভার্টার, 4 ধরনের কনভার্টার আছে, এগুলো আমরা পড়বো এই কোর্সে। আর আরেকটা আছে এসি টু এসি কনভার্টার, যদিও এটার ইউজ খুব কম। নরমালি সাধারণত এসি টু এসি কনভার্সনের ক্ষেত্রে আমরা ট্রান্সফরমার ইউজ করি, ইজিলি ইউজ করা যায়। তারপরেও আমাদের কিছু কিছু ক্ষেত্রে এই পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা আমাদের জন্য সুবিধাজনক, যে কারণে এসি টু এসি কনভার্টার গুলোই আমরা পড়বো, ঠিক আছে? তো এর মধ্যে একটা জিনিস বলি যে এই এক একটা টপিক নেটমোহনের বই থেকে যদি আমরা পড়ি, নেটমোহনের বইটা হলো এরকম যে এখানে প্রত্যেকটা টপিকসে অনেক ডিটেইলস আলোচনা করা আছে। এই বইটা সাধারণত এই কারণে আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য সাজেস্ট করে না এই বইটা, কিন্তু তারপরেও এমন কিছু জিনিস আছে এই বইয়ের ভিতরে যেগুলো আসলে জানাটা একটু দরকার, যে কারণে নেটমোহনের বই থেকে আমরা এই রেকটিফায়ার অংশটা টোটালটাই আমরা পড়বো নেটমোহনের বই থেকে। কিন্তু ইনভার্টার বা কুক কনভার্টার বা এসি টু এসি কনভার্টার এইগুলো পড়বো আমাদের হারুন রশিদের বই থেকে, কারণ এগুলো এই রেকটিফায়ারটা পড়তে গেলেই মোটামুটি বুঝতে পারবা যে এখানে কত কিছু এর মধ্যে আছে, কারণ লোডের কনসিডারেশন আছে। এসিতে আমরা কনসিডার করি ইন্ডাকটিভ লোড থাকে, ক্যাপাসিটিভ লোড থাকে না, পাওয়ার ফ্যাক্টরের কনসিডারেশন থাকে, যে কারণে আমাদের আউটপুট চেঞ্জ হয়ে যায়। এই কারণে হারুন রশিদের বইয়ে এত কিছু আলোচনা করে নাই তারা। হারুন রশিদের বইগুলো একটা সিম্পল একটা বই, যে কারণে আন্ডার গ্রাজুয়েট লেভেলে নরমালি হারুন রশিদের বই পড়া, আর সাধারণত এই নেটমোহনের বইটা পড়ায় না। এই কারণে মোটামুটি বলতে গেলে আমরা যেহেতু রেকটিফায়ার একটা মোস্টলি কমনলি ইউজ হয়, আমরা রেকটিফায়ারটা আমরা এই নেটমোহনের বই থেকে পড়ার চেষ্টা করব, আর বাকি বইগুলো আমরা হারুন রশিদের বই থেকে পড়বো। ওকে, আচ্ছা, মোটামুটি প্রথম অধ্যায়ের আলোচনা এই পর্যন্তই।